Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা 14 ডিসেম্বরের সাম্প্রতিক ঘটনা চর্চা করব। এর পাশাপাশি জেনারেল নলেজ অ্যাওয়ারনেসের সেট নম্বর 6। অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে সমস্ত ক্লাসে জয়েন করবে। রেলের গ্রুপ ডির যাদের পরীক্ষা রয়েছে, তোমাদের সায়েন্স স্পেশাল ক্লাস শুরু হয়েছে নাজিবুল স্যারের, অবশ্যই সেই ক্লাসটা দেখবে। সকালে করে হচ্ছে ক্লাসটি। ওয়ে অফ সলিউশন এবং টেলিগ্রামে জয়েন হতে ভুলবে না, লিংক ইন ডেসক্রিপশন। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে। নীতি আয়োগ নিম্নের কোথায় 1000টি অটল টিঙ্কারিং ল্যাবরেটরি স্থাপন করবে? সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নীতি আয়োগ উইল বি এস্টাবলিশিং 1000 অটল টিঙ্কারিং ল্যাবরেটরিজ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। অর্থাৎ নীতি আয়োগ জম্মু এবং কাশ্মীরে 1000টি অটল টিঙ্কারিং ল্যাবরেটরি স্থাপন করবে। এখানে জেনে রাখবো নীতি আয়োগ, যেটির সম্পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 2015। সিইও হলেন অমিতাভ কান্ত। নীতি আয়োগের চেয়ারপারসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভাইস চেয়ারম্যান হলেন ডক্টর রাজীব কুমার। মিস ইউনিভার্স 2021 এর মুকুট পেলেন নিম্নের কে? সঠিক উত্তর হবে হারনাজ সাধু। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, সুস্মিতা সেন, দেন লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতল হারনাজ সাধু। তো লারা দত্তা, যিনি 2000 সালে জিতেছিলেন। তো বেসিক্যালি মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের হারনাজ সাধু। ইন্ডিয়াস হারনাজ সাধু কারেন্ট মিস ইউনিভার্স 2021, অর্থাৎ 2021-এর মিস ইউনিভার্সের মুকুট পেলেন হারনাজ সাধু। ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। প্রতি বছর কোন তারিখে পালিত হয় ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে? সঠিক উত্তর হবে 14ই ডিসেম্বর পালিত হয় ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 14th অফ ডিসেম্বর। 14ই ডিসেম্বর প্রতি বছর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে পালিত হয়ে থাকে। ভারতীয় সংবিধান সংশোধিত হয়ে থাকে কোনটির দ্বারা? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রেখে দেবে। সঠিক উত্তর অবশ্যই পার্লামেন্টের দ্বারা। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলটা জেনে রেখে দেবে এখানে আর্টিকেলটিও। আর্টিকেল 368, তাই তো, পাওয়ার্স অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। আর একবার বলছি, আর্টিকেল 368, পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। এই জায়গায় একটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, দেখে রাখো, যে 9th শিডিউল, অর্থাৎ নবম যে তফসিল, 9th শিডিউল ওয়াজ অ্যাডেড বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের নবম তফসিলটি যুক্ত করা হয়েছিল? অবশ্যই দেবে। আচ্ছা, সংবিধান সংশোধন যে পদ্ধতি, এটা যদি উৎস জানতে চাই, সোর্স, মনে রেখে দেবে দক্ষিণ আফ্রিকা হবে কারেক্ট আনসার। আর এই হোমওয়ার্কের উত্তর আপাতত তোমরা করতে থাকো, দেন আমরা পরের কোশ্চেন শো করি। ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো, অর্থাৎ যে রাজ্য সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট। একদমই সহজ প্রশ্ন। সঠিক উত্তর অরুণাচল প্রদেশ 17, একদমই। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যে প্রথম সারিতে যে 4টি জনঘনত্বপূর্ণ রাজ্য, সেগুলো হলো বিহার সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট, তারপরে পশ্চিমবঙ্গ, দেন কেরালা, দেন উত্তরপ্রদেশ। ক্লিয়ার? নেক্সট। গত পর্বে হোমওয়ার্ক ছিল যে ক্রোনোমিটার ব্যবহৃত হয়। দেখো, ক্রোনোমিটার ব্যবহৃত হবে সময় পরিমাপের ক্ষেত্রে। অবশ্যই অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, অবশ্যই প্রত্যেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকবে পর্ব দেখার সঙ্গে সঙ্গে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও কাউন্সিলে ভারত পুনরায় নির্বাচিত হয়েছে। এটির সদর দপ্তর অবস্থিত লন্ডন হবে সঠিক উত্তর। সো ইন্ডিয়া রি-ইলেক্টেড টু ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিল ফর 2022-23, এবং এটি হচ্ছে আন্তর্জাতিক যে সামুদ্রিক সংস্থা বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এর সদর দপ্তর লন্ডন, অর্থাৎ যুক্তরাজ্যে এর হেডকোয়ার্টার অবস্থিত। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? তো গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা বা যদি প্রশ্ন আসে আইনি পরামর্শদাতা কে ছিলেন, উত্তর অবশ্যই বি এন রাও। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং মনে রেখে দেবে গণপরিষদের ক্ষেত্রে এখানে যে তোমরা ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি পড়বে, যে 7 জন সদস্য বিশিষ্ট, তার সভাপতি বা চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। যেমন ইউনিয়ন পাওয়ার্স কমিটি জওহরলাল নেহেরু, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন কমিটি, সেক্ষেত্রেও জওহরলাল নেহেরু। ড্রাফটিং কমিটি বলেই দিয়েছি বি আর আম্বেদকর। স্টিয়ারিং কমিটি বললে উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো, এক্ষেত্রে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যে গণপরিষদের প্রথম সভা 1946-এর 9 ডিসেম্বর। সচিদানন্দ সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্ড বি এন রাও
ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, অর্থাৎ সাংবিধানিক উপদেষ্টা, অ্যাডভাইজার উপদেষ্টা নিযুক্ত হয়েছিলেন। এবং সংবিধান রচনা করতে যে সময়টা প্রায় 1 বছর, প্রায় 2 বছর, প্রায় 3 বছর, এইভাবেও একটা প্রশ্ন হয়। তো দেখো এটা প্রায় 3 বছর, অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর, এই শব্দটাও মনে রেখে দেবে, কেন এরকমও প্র্যাকটিস সেটে কিন্তু পাওয়া যায় যে সময় লেগেছিল কোন সময়, প্রায় 1 বছর, প্রায় 2 বছর, প্রায় 3 বছর, নাকি প্রায় 4 বছর। তো উত্তর প্রায় 3 বছর। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলাটি কততম জেলা হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে? আমরা জানি পশ্চিমবঙ্গের বর্তমান 23rd ডিস্ট্রিক্ট, বর্তমান পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। এখন প্রশ্ন হচ্ছে যে কালিম্পং জেলাটি কততম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে? সঠিক উত্তর অবশ্যই 21তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেখো যে কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়াজ ফর্মড অন 14th February 2017 সালের 14ই ফেব্রুয়ারি গঠিত হয়েছিল আফটার স্প্লিটিং ফ্রম দ্য দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যাজ দ্য 21st ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে 2017 সালের 14ই ফেব্রুয়ারি কালিম্পং গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসাবে। আচ্ছা, এই জায়গায় আমি নবগঠিত জেলা সম্পর্কে একটু তালিকা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, কেননা বিভিন্ন পরীক্ষাতে তোমরা লক্ষ্য করবে এই নবগঠিত জেলার ওপর থেকে কোশ্চেন্স থাকে। যেমন প্রথমে আমি কথা বলবো 21তম জেলা, যেটা দিয়ে আজকের পর্বের প্রশ্ন দেওয়া হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো 21তম জেলা সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসেবে দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয়েছিল 14ই ফেব্রুয়ারি 2017। দেখো এটা মনে রাখতে পারলে বাকি দুটো মনে রাখার ট্রিক বলে দিচ্ছি। নেক্সট দেখো ঝাড়গ্রাম জেলা, একটু যদি সহজভাবে দেখো ঝাড়গ্রাম মানে 1, 2, 3, 4, কেননা দুটোই পাবে, একটা পাবে 4 এপ্রিল আর এক পশ্চিম বর্ধমান পাবে 7 এপ্রিল। তো 4 এপ্রিল কোনটা? ঝাড়গ্রাম। আর পশ্চিম বর্ধমান, এখানে 3টে অক্ষর মনে করো আর এখানে মনে করো 4টে অক্ষর, 4 আর 3 7, তো 7ই এপ্রিল। মনে রাখা দুটো সহজ, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। 14ই ফেব্রুয়ারি 2017 কালিম্পং 21তম জেলা, ঝাড়গ্রাম 2017 সালের 4 এপ্রিল পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত, এবং পশ্চিম বর্ধমান 23তম জেলা হিসেবে গঠিত হয় পশ্চিম বর্ধমান। সেটা কবে? এটা একদম নবগঠিত 23তম জেলা 2017 সালের 7ই এপ্রিল। ক্লিয়ার? মনে রাখবে। আচ্ছা, আলিপুরদুয়ার জেলার যদি প্রশ্ন আসে, আলিপুরদুয়ার জেলা মনে রেখে দেবে 2014 সালের 25 জুন, ঠিক আছে, জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়ে আলিপুরদুয়ার নামক নতুন জেলা তৈরি হয়েছিল। কোন তারিখে? 2014 সালের 25শে জুন। দেখো পরের প্রশ্ন, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক কোনটির সঙ্গে যুক্ত হয়েছে? মানে ডোর স্টেপ বিল পেমেন্ট, মানে দোরগোড়ায় বিল পেমেন্ট পরিষেবা বা দুয়ারে বিল পেমেন্ট পরিষেবা চালু করতে। সঠিক উত্তর এই যে NBBL। দেখো এটা মানে হচ্ছে যে NPCI এর যেটি রয়েছে ভারত বিল পে যে লিমিটেড, NPCI এর যে ভারত বিল পে লিমিটেড, সো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস IPPB পার্টনার্ড উইথ NPCI ভারত বিল পে লিমিটেড টু ফ্যাসিলেট ডোর স্টেপড বিল পেমেন্ট সার্ভিস। আচ্ছা, এক্ষেত্রে দুটোরই সিও তোমাদেরকে মনে রাখতে হবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস মনে রাখবে, MD অ্যান্ড সিও হলেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকসের, তিনি হলেন জে ভেঙ্কটরামু, আর নূপুর চতুর্বেদী হলেন সিও হলেন NPCI ভারত বিল পে লিমিটেডের। আচ্ছা, NPCI এর ফুল ফর্ম কি? ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? নেক্সট, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিবর্তিত হয়? আমরা যে বিভিন্ন রূপান্তরিত শিলা লাইক আগ্নেয় থেকে রূপান্তরিত, পাললিক থেকে রূপান্তরিত এবং রূপান্তরিত থেকে রূপান্তরিত একটু আমাদের মনে রাখতে হয়। দেখো প্রশ্ন, বেলে পাথর রূপান্তরিত হয়ে কী হবে? সঠিক উত্তর হবে কোয়ার্টজাইট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে তোমাদের ছকের মাধ্যমে কয়েকটা দেখানোর চেষ্টা করেছি। বিভিন্ন রূপান্তরিত শিলা, যেমন গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে নিস হয়ে যাবে, আগাইট রূপান্তরিত হয়ে হার্নব্লেন্ড, ব্যাসল্ট রূপান্তরিত হয়ে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর রূপান্তরিত হয়ে হবে কোয়ার্টজাইট। এটা দিয়ে প্রশ্ন ছিল, তো যে কোনো একটা থেকে থাকতেই পারে। কয়লা বা পিট কয়লা, সেখান থেকে গ্রাফাইট, চুনা পাথর থেকে রূপান্তরিত হয়ে হবে মার্বেল পাথর। ক্লিয়ার? নেক্সট, এটা একটা সালের প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, যে নিম্নের কোন অভিনেতা যিনি 49তম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন? দেখো এটা না জানা থাকলে, কারণ সম্প্রতিকালে রজনীকান্ত পেয়েছেন, এটা উত্তর করবে, কিন্তু এটা করার সময় তোমাদেরকে বলা হয়েছিল যে রজনীকান্ত পেলেন 51st দাদা সাহেব ফালকে পুরস্কার, 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার, আর তার আগে পেয়েছিলেন অমিতাভ বচ্চন, তার আগে পেয়েছিলেন বিনোদ খান্না। তাহলে উত্তর তো পেয়ে গেলাম, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 49তম জানতে চেয়েছে রজনীকান্ত, মনে রাখো তিনি পেয়েছেন 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার। সো বিনোদ খান্না
ইজ দ্য 49th রিসিপেন্ট অফ দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। যে প্রেস্টিজিয়াস দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের 49তম প্রাপক ছিলেন বিনোদ খান্না। আর অ্যাক্টর রজনীকান্ত, যিনি সম্প্রতিকালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন, 51তম। আর অমিতাভ বচ্চন স্যার পেয়েছিলেন 2018-এ, বিনোদ খান্না 2017-তে। ক্লিয়ার? সো প্রত্যেকে অবশ্যই লাইক করতে থাকবে পর্বটিকে। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। দেখো এই জায়গায় দুটো পয়েন্ট মনে রাখতে হবে, যে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কে করবেন, আরেকটি পয়েন্ট হচ্ছে হাইকোর্টের যারা বিচারপতি নিযুক্ত হবেন তাদের শপথ বাক্য, ওথ, হু অ্যাডমিনিস্ট্রেট দ্য ওথ। তো সেক্ষেত্রে উত্তর কী হবে, ওথের ক্ষেত্রে বলে দিচ্ছি। আগে প্রথমে নিয়োগ মনে রাখবে অবশ্যই, অ্যাপয়েন্টস বাই প্রেসিডেন্ট, আর্টিকেল 217 এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এভরি জাজ অফ এ হাইকোর্ট। প্রসঙ্গত আমাদের ভারতবর্ষে বর্তমানে আমাদের 25টি হাইকোর্ট রয়েছে। সো এভরি জাজ অফ আ হাইকোর্ট শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। কার দ্বারা? রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন হাইকোর্টের বিচারপতিগণ। আর হাইকোর্টের বিচারপতিগণ 62 বছর পর্যন্ত তিনি স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন তার পদে। আর এটি যদি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে হতো, এই সহজ সহজ প্রশ্নগুলোও কিন্তু আসে। এবারে WBCS প্রিলিমসে ছিল, মোস্ট প্রবলি সুপ্রিম কোর্ট ছিল। সুপ্রিম কোর্ট হলে এটার উত্তর হবে 65 বছর, যে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ 65 বছর পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারবেন। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সম্প্রতিকালে নিযুক্ত হয়েছে, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি, অবশ্যই কমেন্ট করো। ততক্ষণ আমরা আর্টিকেল 219টা একবার দেখে নেই তাদের ওথ ব্যাপারে। বলছে দ্য ওথ টু এ হাইকোর্ট জাজ ইট is administered by the governor of that state or some person appointed by that behalf by him। অর্থাৎ রাজ্যপাল বা রাজ্যপাল কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি যিনি ওথ বা শপথ গ্রহণ পর্ব কমপ্লিট করাবেন কি হাইকোর্টের বিচারপতির। ক্লিয়ার? আর নিয়োগ কে করবেন? রাষ্ট্রপতি। পরবর্তী দেখো, নিম্নের কোন হ্রদ, কোন লেক মহারাষ্ট্রে অবস্থিত? তো অপশান দেখেই বোঝা যাচ্ছে লোনার লেক সহজ সহজ অপশান রয়েছে, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো গুরুত্বপূর্ণ হ্রদের মধ্যে চিল্কা হ্রদ, এটা উপকূলীয় লেগুন, সবচেয়ে বড় উপহ্রদ আমাদের। পুষ্কর হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। লোকটাক হ্রদ মণিপুর, এবং লোকটাক হ্রদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। কেইবুল লামজো ন্যাশনাল পার্ক কোথায়? মণিপুরে রয়েছে। অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক হচ্ছে এই কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, এবং এই কেইবুল লামজো ন্যাশনাল পার্কেই অবস্থিত হচ্ছে এই লোকটাক হ্রদ। এটা এর সঙ্গে সম্পর্কিত, মনে রাখতে হবে। কোন তারিখে উদযাপন করা হয় কন্যাশ্রী দিবস বা কন্যাশ্রী ডে? উত্তর হবে 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। আচ্ছা এই জায়গায় একটু মনে রেখে দেবো যে কন্যাশ্রী প্রকল্প কবে লঞ্চ হয়েছিল? লঞ্চ ইন 1 অক্টোবর 2013। তোমরা, আমি এখানে রেফারেন্সও দিয়েছি www.khanasri.gov.in। অ্যাবাউট দিস স্কিম বা প্রকল্প সম্পর্কে গাইডলাইন পড়লে সেখানে বুঝতে পারবে, পিডিএফের মধ্যে পরিষ্কার পেয়ে যাবে, যেটা লঞ্চ হয়েছিল 1 অক্টোবর 2013। কন্যাশ্রী প্রকল্পের সূচনা 2013 সালের 1 অক্টোবর, এবং 14ই আগস্ট কী হয়? কন্যাশ্রী দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান ও নিয়ে ও কতজন সদস্য নিয়ে? প্রশ্নটা এতে জানতে চেয়েছি। তো আমরা জানি অর্থ কমিশনের ক্ষেত্রে 5 জন এর ব্যাপার। তো একজন যদি চেয়ারম্যান বলে দিয়ে থাকে তাহলে রিমেনিং 4 মেম্বার। অপশান এ ইজ দ্য কারেক্ট। সেখানে আমাদের অর্থ কমিশনের ক্ষেত্রে মনে রাখতে হবে 280 সংখ্যক অনুচ্ছেদ, যে ফিনান্স কমিশন 280 সংখ্যক অনুচ্ছেদ। আর মানি বিলের ডেফিনেশনটা আমরা পাই কত? 110 আর্টিকেলে। আর অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট 112। সো ফিনান্স কমিশন হুইচ শ্যাল কনসিস্ট অফ, এই প্রশ্নটা এইরকমই এক ধরনের কোশ্চেন, যে কনসিস্ট অফ কাদেরকে নিয়ে গঠিত? চেয়ারম্যানকে নিয়ে গঠিত হয়, অ্যান্ড 4 আদার মেম্বার্স, এবং যাদেরকে অ্যাপয়েন্ট করবে তাদেরকে কে নিয়ে করে থাকবে? রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকবে। অ্যান্ড যে 15th ফিনান্স কমিশন বর্তমান, তার চেয়ারম্যানকে এন.কে সিং। ভেরি ইম্পর্টেন্ট, যে 15তম বা 15th যে অর্থ কমিশনের চেয়ারম্যানকে এন.কে সিং হলেন 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান। ক্লিয়ার? এখন তোমরা এই প্রশ্নের উত্তর হোমওয়ার্কে চেষ্টা করো। ভারতের প্রথম ফিনান্স কমিশন গঠিত হয়েছিল নিম্নের কার সভাপতিত্বে? বা যদি সহজভাবে প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে ফার্স্ট ফিনান্স কমিশন কার সভাপতিত্বে হয়েছিল, বা ফার্স্ট ফিনান্স কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করো। অপশন দেখো, এন.কে সিং, কে.সি. নিয়োগী, নাকি সি রঙ্গরাজন, নাকি কে.সি. পন্থ। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটি বিষয়, এভরি স্যাটারডে তোমাদের একটা টেস্ট নেওয়া হচ্ছে, সকাল 10টার সময় হচ্ছে। 30 নম্বরের ছোট জিকের ওপরের টেস্ট। এখানে তোমাদের আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হচ্ছে, 0
0.25, নেগেটিভ ফুল মার্ক 30। লিঙ্ক ডেসক্রিপশন। পরের সপ্তাহ শনিবারের টেস্ট দেওয়ার জন্য এনরোল করে নাও নিজেদেরকে। প্রাইস হাইক হবে, তার আগে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নেবে। জানুয়ারিতে আমাদের নতুন ব্যাচ আসছে এই প্রসঙ্গে। আলামিন 9 কোড ব্যবহার করতে ভুলবে না, সেক্ষেত্রে তোমরা 10% ছাড় পেয়ে যাবে সাবস্ক্রিপশনের ওপরে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পর্বটি দেখার জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।